বিচার বহির্ভূত হত্যার সঙ্গে উই উইল নট ইনভলভ, এবং জিনিসটাকে তারা আলাপটাকে রিডিউস করে ফেলেছেন যে কোনো ধরনের বাংলাদেশ সরকার বিচার বহির্ভূত হত্যার বিষয়ে জিরো টলারেন্স তারা গ্রহণ করবে। কিন্তু তারা বিচার বহির্ভূত হত্যা কমিয়ে ফেলেছে। ইটস ট্রু যে বিচার বহির্ভূত হত্যার সংখ্যাটা অনেক কমে যায়, কিন্তু মানুষকে হত্যা না করেও এমন কিছু প্র্যাকটিস তারা ইন্ট্রোডিউস করেছিলেন যে যাদেরকে সে সময় টার্গেট করা হতো ফর ডিফারেন্ট রিজন, তাদের পা বরাবর শটগান, এবং আপনারা শুনেছেন যে দুপক্ষের মধ্যে বন্দুক বিনিময়, যেটা তো বন্দুক বিনিময় যদিও মানে দ্য কাইন্ড অফ লিগাল ন্যারেটিভ ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট। তো আমি যখন কাজ করতে গেছি যে দ্য ওয়ে ইট ওয়াজ কোডেড যে চরমপন্থী, আগ্রাসী অর সামথিং লাইক দ্যাট, আমি দেখছি যে ম্যাক্সিমাম ভিকটিম সে হয়তো বা কোনো একটা লোকাল আপনার এটার নাম একটা বাজার, লোকাল বাজারের তিনি যিনি নিরাপত্তা প্রহরী, কেউ লোকাল তিনি একজন সাধারণ দোকানদার, কোথাও দেখা যাচ্ছে উনি একজন কৃষক। সো দ্য ওয়ে ইট ওয়াজ ফ্রেমড, এখানে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে। তো যেটা হয়েছে, তাদেরকে যখন নিক্যাপিংটা করা হতো, যে যখন পা বরাবর তাদেরকে টার্গেটিং করে নিক্যাপিংটা করা হতো, তারা কিন্তু রিলিজ হইতেন না, তাদেরকে প্যাকেজ মামলা। আপনারা সম্ভবত এখন বাংলাদেশে গুম নিয়ে অসংখ্য তর্ক বিতর্কের আলাপ শুনতেছেন। তো গুম, নিক্যাপিং এটা খুবই সিস্টেমেটিক এক ধরনের ভায়োলেন্স ছিল, যে ভায়োলেন্স নিয়ে রাষ্ট্র আগে যেরকমভাবে বিচার বহির্ভূত হত্যা করে মানুষকে নিঃশেষ করে দিত, তখন কিন্তু ডিরেক্ট নিঃশেষ করতেছে না, গুম করে দিচ্ছে, অথবা আমরা দেখতেছি যে নিক্যাপিং। তো নিক্যাপিংয়ের ফলে যেটা যে সে তাকে একদম নাই করে দিচ্ছে না, কিন্তু এমনভাবে করে রাখতেছে যে করে রাখাটার মধ্য দিয়ে তার যে একটা খায়েশ ছিল যে এনিহিলেশনের, ওটা কিন্তু সাস্টেইন করেছিল, যে তাকে কিন্তু ব্যাকলেশ খাওয়া লাগতেছে না যে এতগুলো মানুষ মারা গেছে। কিন্তু আমি আই ডকুমেন্টেড মোর দেন 85 ভিকটিমস, আমি ছোট্ট নিজের ক্যাপাসিটিতে আই মেট মোর দেন 85 ভিকটিমস। তো তাদের সবাইকে কিন্তু সবগুলো মেহেরপুর, চুয়াডাঙ্গা থেকে এই সবগুলো জেলায় তাদেরকে যে কাজটা করা হতো, তারা কিন্তু হসপিটাল থেকে ভাস্কুলার নার্ভটা, যেটা 8 ঘন্টার মধ্যে কিন্তু এটা ট্রিটমেন্ট করা লাগে, না হলে পাটা কেটে ফেলা লাগতো, এবং পাটা কেটে ফেলতো প্রায় 300-400 পিলেটের পরে। এরপরে কিন্তু তারা সবাই কিন্তু রিলিজ পাইতেন না, তাদেরকে দে নিড টু গো থ্রু দ্য প্রিজন। ওই সময়টাতে আসলে আই স্টার্টেড টু রিয়ালাইজ, ওকে, সো দিস ইজ দ্য প্রিজন I encountered. It was not my engagement with the prison. This is the first time I realized that, okay, আমার যারা রিসার্চ সাবজেক্ট, they are facing issues with the prison. এখন বাংলাদেশের যে জেল কোড আছে, যেটা নিয়ে স্যারের সঙ্গে একটু আলাপ হচ্ছিল, এটা ভেরি ইন্টারেস্টিং। আমি স্যারের সঙ্গে যখন আলাপ হচ্ছিল, বাংলাদেশে কিন্তু ইফ উই কম্পেয়ার উইথ আদার কান্ট্রিজ, বাংলাদেশে কিন্তু মানুষ যখন শুনে যে বাংলাদেশে মাত্র অল্প সংখ্যক ডিটেইনি, অল্প সংখ্যক পুলিশ, ইটস এইটা নিয়ে একটা খুব আলাপ হয় যে ইটস এ গুড সাইড, যে আমাদের এখানে হাইপার সিকিউরিটি প্র্যাকটিস এটা অনেক কম। অন্যান্য দেশের তুলনায় সেখানকার আর্থিক সমস্যা, সেটা বা অন্যান্য দেশে কিন্তু অসংখ্য প্রিজনার, অনেক দেশ আছে কোড আনকোড, আমি আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম, অনেক কোড আনকোড ডেভেলপড কান্ট্রি, তারপর অনেক ডেভেলপ প্রায় মধ্য, এই সমস্ত দেশগুলোতে অসংখ্য, সেখানে কিন্তু ডিটেইনি সংখ্যা আছে। বাংলাদেশে আছে, আই এম নট, আমরা এখানে উই আর নট রোমান্টিসাইজিং, উই আর নট ড্যামোনাইজিং, বাট যেটা হয়েছে বাংলাদেশে আমরা দেখেছি যে এই ভিকটিমদের সঙ্গে আমি যখন কাজ করতে গেছি, দেন দে ওয়ার জাস্ট আস্কিং, ওকে, বাংলাদেশের জেল কোডে যখন একটা মানুষ যাচ্ছে জেলের মধ্যে, দে ওয়ার নট অ্যালাউড টু ইউজ ইভেন এ স্টিক, যে লাঠি। সো আমি জানি না এখন এটা কতটুক যে যারা ডিজেবল, সো হুইদার ইট ইজ ডিজেবল ফ্রেন্ডলি, এটা নিয়ে আমি ফার্স্ট আমার অসংখ্য ভিকটিমের সঙ্গে, তাদের অনেকেই 10 মাস থেকে ন্যূনতম 10 মাস থেকে 6 বছর 7 বছর করে তারা কারাগারে ছিলেন, এই যে দক্ষিণবঙ্গের যে কারাগারগুলো, তো আমি তাদের সঙ্গে কাজ করতে গেছি। তো সেখানে গিয়ে আমি তাদের যে কমন প্র্যাকটিসগুলো যারা দেখেছি, তাদের সবার একটা কমন ইস্যু ছিল যে তাদের যে খাবারের মানটা তাদের একটা কমন, সব যতটা সঙ্গে কথা হয়েছিল, তাদের যে বডি নিয়ে গেছেন সবাই কিন্তু বডিটা এইটা দিয়ে একটা কমন। তারপর সেকেন্ড ইস্যু ধারণ ক্ষমতা। তো যেহেতু ম্যাক্সিমাম ডিজেবল ছিল, তাদেরকে বারবার নেওয়া আসা, এটা নিয়ে একটা হিউজ হ্যাসেল ছিল আমি যেটা দেখেছি। ফলে ধারণ ক্ষমতাটা, যেমন অনেকগুলো কারাগারে দেখা যাচ্ছে সেখানে বন্দির সংখ্যা
800 জন, সেখানে রাখা হচ্ছে প্রায় 3200, 4000। সো এটা খুবই কমন, এবং তারা খুবই আই ডোন্ট নো, মানে তারা কন্টিনিউয়াসলি দুর্নীতির কথা বলেছিলেন, যে প্রত্যেকটা স্তরে এমনভাবে তারা জিনিসটা বলেছিলেন যে সেখানে খাবার দাবার থেকে শুরু করে, এটা ছিল প্রত্যেকটা বন্দির একটা কমন ন্যারেটিভ ছিল। এবং রিক্রিয়েশনের চরম অভাবের কথা তারা বলেছিলেন, যে সেখানে টেলিভিশন দেখবে বা কিছু একটা রিক্রিয়েশন করবে এটা নিয়ে। এবং সবচাইতে যে জিনিসটা আই থিঙ্ক উই নিড টু অ্যাড্রেস দিস, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, দ্য কোশ্চেন অফ দ্য ডিগনিটি। প্রত্যেকটা ভিকটিমকে, এই যে স্টেট ভায়োলেন্স আমি যাদেরকে নিয়ে কাজ করেছি, তারা কিন্তু সবাই ডিজেবল ছিলেন। এবং এমনি নর্মালি বাংলাদেশে যখন ইনমেটদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের এখানে যে কলোনিয়াল যে কারাগারের সিস্টেমটা ডেভেলপ করেছে, ইটস এ কাইন্ড অফ সোশ্যাল হিউমিলিয়েশন, স্টিগমা। সো এটা তো আমাদের মানে এমবেডেড উইথ আওয়ার ওন কালচার। তো তারা যখন যাচ্ছে, তাদেরকে এমনভাবে কারাগারে যখনই প্রবেশটা করানো হচ্ছে, সো তাদেরকে এমনভাবে বসানো হয় এবং কারাগারে নিয়ে, সো ইটস এ কাইন্ড অফ হিউমিলিয়েশন, যে তারা দেখেন যে তাদের বডিটা ছাড়া, যে তাদের যে হিউম্যান ডিগনিটি বলে, যে বাথরুমে যেভাবে বসে সেখানে নিয়ে যাওয়ার পরে এমনভাবে বসানো হয়, অ্যান্ড বডি ম্যাপিংটা করা হয় সবার সামনে। সো মেনি অফ দ্যাম দে ফিল ভেরি হিউমিলিয়েটেড। সো আমরা যেটা দেখতেছি যে তারা যখন কারাগারে, when they are entering to the prison, so it's kind of যে সে একটা বডি এন্টার করতেছে, ইটস নট যে একটা হিউম্যান বিইং এন্টারিং টু দ্য প্রিজন। সো এই যে আমরা যে একটা মানবিক মর্যাদা, ইরেসপেক্টিভ অব অল, যে সমাজের সকল মানুষের যে একটা ন্যূনতম মানবিক মর্যাদা, সেটা মানে এইটা হচ্ছে ধারণা করা হচ্ছে যে তারা যখন হচ্ছে when they are entering to the আপনার হচ্ছে প্রিজন ইয়ার্ড, এই যে হিউমিলিয়েশনটা আই থিঙ্ক উই নিড টু অ্যাড্রেস, যে দিস ইজ নট দ্য হিউমিলিয়েশন অফ দ্য হিউম্যাননেস। সেখানে উই আর হিয়ার, যে এখানে আমরা যেটা বারবার এখানে আলাপ করা হচ্ছে, যে সবাই সেখানে নিরাপদ থাকা, এবং হচ্ছে আপনার হচ্ছে ডিগনিটি এবং রিকভারি হয়ে, একটা রিপারেশন হয়ে সমাজে হচ্ছে তারা ফিরে আসবেন। এটা আমার কাছে খুব, মানে এটা প্রত্যেকটা বন্ধী তারা নিজেদের যে এই জিনিসটা হচ্ছে তারা বারবার আলাপ করতেছিলেন। অসংখ্য বন্দী আলাপ করতেছিলেন বারবার বিচারের, মানে কারাগারে যেহেতু দেয়ার আর সো মেনি কোড আনকোড, একটা ছোট পরিসরে অসংখ্য মানুষ, নিজেদের মধ্যে নানান ধরনের হচ্ছে বাকবিতণ্ডা হয়, এবং তাদের বাকবিতণ্ডাটার আবার একটা সেখানে একটা লোকাল বিচার হয়, যেটাকে ক্যাশ টেবিলের বিচার তারা বলতেন। তো ক্যাশ টেবিলের বিচারে হ্যাঁ, ক্যাশ টেবিলের বিচারে হচ্ছে যার আবার ভালো ক্যাশ থাকতো উনি বিচারটা পেতেন। সো অনেকে নিজেরা সেখানে আবার আরেকটা আনজাস্টিস হচ্ছে এরকম একটা, আমি অনেকগুলো ভিকটিমের সঙ্গে ইন ডিফারেন্ট ক্যাপাসিটি, যারা ইয়াং ভিকটিম, আই ওয়ার্কড ইন সিলেট, আই ওয়ার্কড ইন বগুড়া, এটা খুবই খুবই হিউমিলিয়েশন যে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি অনেকগুলো ভিকটিমের সঙ্গে, তাদেরকে এমন একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে, যে প্যাকেজ মামলাগুলা, সে একটা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং করতেছে, তো তাকে হচ্ছে যখন হয়তো বা সন্ত্রাসবাদ বা অন্য অনেকগুলো ভিকটিম আছে, দে আর নট, মানে খুবই আন্ডার এজ, তারা কিন্তু এই এত জিনিসগুলো বুঝে ওঠার আগেই তাদেরকে হচ্ছে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো ইউনিভার্সিটি বা অন্যান্য এই যে তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এমন সব, যেমন আমি সিলেট ইউনিভার্সিটির একটা ভিকটিমের সঙ্গে দেখা করতেছিলাম, ইন্টারভিউ নিচ্ছিলাম, সে সিলেট ইউনিভার্সিটি থেকে পড়ছে, তাকে হুট করে এমন একটা সেলের মধ্যে ঢুকাইছে যেখানে খুব দুর্ধর্ষ সব মানে হচ্ছে অপরাধ করে আসা মানুষরা, যাদের সঙ্গে হি কুডেন্ট কোপ আপ। সে দেখতেছে যে মানে এক জায়গায় বোমা হামলা করে আসছে, ওই লোক তার সঙ্গে আসতেছে, এক জায়গায় ডাকাতি করে আসছে। সো এই যে মিশ্রণগুলো সেখানে রাখা হচ্ছে, এবং একটা লম্বা সময় সেখানে কিছু বন্দী থাকে, যেমন হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যে ডাকাতি করতেছে। তো ওই ছেলেটা যেহেতু এই যে আন্ডার এই যে ছেলেগুলো, হি ফেল্ট মানে নট অনলি হিউমিলিয়েটেড, মলেস্টেড বাই ডেজ আফটার ডেজ, এবং 3-4 বার, এবং সে কিন্তু এখনো স্বাভাবিক হতে পারে নাই। আমি 2010 সালে তাকে একবার নিয়ে যাওয়া হয়েছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশে গত রেজিমে যেটা হয়েছে, যে যার নামে একটা মামলা হয়েছে, প্রত্যেক নির্বাচনের আগে তাকে আবার গ্রেপ্তার করে নিয়ে যেত। তো 10 সালে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, আপনার হচ্ছে 14 সালের ইলেকশনের আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, 18 সালের ইলেকশনের আগে আবার তাকে 4 মাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তারপর সিলেটের লোকাল হচ্ছে, এটার নাম কি, সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, এটার আগে তাকে 3 মাসের জন্য ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর এই লাস্ট 24-এর ইলেকশনের আগে তাকে আবার ধরে নেওয়া হয়েছে। সো কন্টিনিউয়াস, মানে যার নামে, সো বডি প্রোফাইলিং ইজ ভেরি ডিফারেন্ট। সো সে বলতেছিল, মানে একটা জিনিস আমি যখন তার থ্রুতে আমি হচ্ছে কারাগারটাকে আই ওয়াজ ট্রাইং টু ম্যাপ,
দেয়ার আর সো মেনি, সে বলতেছিল যে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু হি ওয়াজ এ জাস্ট মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং মেনি স্টুডেন্টস দে আর মিস্টেকেনলি কোড আনকোড আইডেন্টিফাইড, আপনারা দেখেছেন। কিন্তু তাকে এমন সব বন্ধুদের সঙ্গে, এবং এই যে সে কিন্তু এখন একটা স্বাভাবিক পারিবারিক জীবন শুরু করতে পারতেছে না স্টিল, যে এই যে একটা যে মলেস্টেশন, এই জিনিসটা নিয়ে মানে মানে দে আর আস্কিং রিপিটেডলি যে যারা ইয়াং ইনমেটটা যায় তাদেরকে এমন সব বন্ধুদের সঙ্গে রাখার বিষয়টা নিয়ে দে আর আস্কিং রিপিটেডলি। এরপর এখানে আজকে যে বিষয়টা আলাপ করা হচ্ছে যে হচ্ছে এমপ্লয়মেন্টের বিষয়টা, সেখানে যেখানে আপনার হচ্ছে সরি, এমপ্লয়মেন্টের আলাপের আগে আমি আরেকটা ইস্যুতে যাচ্ছি। যারা নতুন করে, এবং আপনারা জানেন আমি স্যার সঙ্গে আলাপ করতেছিলাম, বাংলাদেশে কিন্তু কারাগারে 80,000-এর নিচে বন্দী থাকলেও বছরে প্রায় 8 লক্ষ মানুষ, কারণ বাংলাদেশের মানুষ খুব দ্রুত জামিন নিয়ে আবার প্রি ট্রায়াল স্টেজের আগে আবার বের হয়ে চলে আসেন। তো বের হয়ে চলে আসার ফলে যেটা হয়, অনেকে হচ্ছে নতুনভাবে হুট করে, যেমন আমি এই আমলে এই যে জুলাই আন্দোলনের সময় অসংখ্য ইউনিভার্সিটি স্টুডেন্টকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, যাদের কারাগার সম্পর্কে কোনো ধারণা নাই। যেমন পলিটিক্যাল ফ্যামিলি বা অন্যান্য জায়গার কাউকে যদি যখন হচ্ছে আপনার কারাগারে নিয়ে যাওয়া হয়, দে হ্যাড অ্যাটলিস্ট যে পলিটিক্যাল ফেলোজ আছে, ঠিক আছে, রাজনৈতিক নেতা, একটা নেটওয়ার্কিং আছে, প্রায়র নলেজ আছে, কিন্তু দে হ্যাড নো এনি প্রায়র নলেজ। এবং হুট করে এই যে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, এবং অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি আমি যখন ফিল্ড ওয়ার্ক করতে গেছি, যেমন হচ্ছে প্রত্যেকটা থানার এক একটা কোটা ছিল যে জুলাই আন্দোলনের সময়, যে প্রত্যেকটা থানা থেকে 100 জন করে ছাত্র বা জনতাকে ধরে কারাগারে পাঠাইতে হবে। এবং ভেরি ইন্টারেস্টিংলি একটা থানা ছিল যে সে রাত 12টা পর্যন্ত কিন্তু 100 জনের কোটা ফিল আপ করতে পারতেছিল না, সে আপনার হচ্ছে এই 86-87, পরবর্তীতে লাস্ট হচ্ছে মানুষজন ধরে 98 জন, রাত 1টা বাজে কোর্ট বসায় তাদেরকে হচ্ছে জেলে প্রেরণ করা হয়েছে। এখন এই যে নতুন ইনমেট হু ডাজেন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্য জেল, এবং একটা ছেলে সে টানা 12 দিন, একটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে, হি ওয়াজ সেইং টু মি যে সে কিন্তু হচ্ছে বিস্কিট, কারণ কারাগারের খাবারের যে খাদ্যাভ্যাস বা অন্যান্য জিনিস, দে আর নট হ্যাবিচুয়েটেড উইথ দিস প্র্যাকটিস, সো জাস্ট বিস্কিট, পানি বা সামান্য কিছু খাবার নিয়ে কিন্তু তারা দিনের পর দিন দে সারভাইভড। সো এই যে প্র্যাকটিসগুলো, যারা নতুন ইনমেট, এবং তাদের একটা কমন অভিযোগ যে তাদেরকে নিয়ে আমদানি সেলে জাস্ট হচ্ছে ওয়াশরুমের সামনে ফালায় রাখা হয়, সো দ্যাট ইফ দে কুড পে তারা তখন একটা ভালো জায়গায় যায়। ইভেন হচ্ছে এটার নাম কি, কারাগারে একটা হসপিটাল ফ্যাসিলিটিস আছে, বারবার প্রত্যেকটা বন্দী যেটা বারবার কথা বলতেছিলেন, তো হসপিটাল ফ্যাসিলিটিস সেখানে যেটা হয় যে সেখানেও কিন্তু যে একটা সিট নিয়ে থাকবে, দে নিড টু পে। সো এই যে যারা নতুন ইনমেট, তাদের কারাগার সম্পর্কে একটা নলেজ দেওয়া, যেমন আমি আমার যে ইন্টারলকিউটার, যার সঙ্গে আমি বারবার ইন্টারভিউতে কারাগার সম্পর্কে বোঝার চেষ্টা করতেছিলাম সিলেটের ইয়েতে এবং ওই বেলটাতে, সেখানে আমি অন্তত 8 জন হচ্ছে ইন্টারলকিউটরের সঙ্গে কথা বলেছি। তাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং যে হচ্ছে এই যে প্রায়র নলেজ অ্যাবাউট দ্য কারাগার, যেহেতু কখনো তারা ছিলেন না, জান নাই, সেটার একটা ব্রিফিং করা যে হাউ দ্য হোল প্রিজন সিস্টেম ওয়ার্কস, এটা নিয়ে কোনো। আর হচ্ছে বাংলাদেশে এমপ্লয়মেন্ট সিস্টেম নিয়ে, বাংলাদেশে আমি দেখেছি যে কিছু আপনার হচ্ছে প্রতিষ্ঠান, দে আর ওয়ার্কিং উইথ দ্য প্রিজনস, কুষ্টিয়া প্রিজন বলা হয় সেখানে, কিন্তু বাংলাদেশের কিছু স্ট্রাকচারাল ইস্যু আছে। যেমন অন্যান্য দেশে আমরা যেটা দেখেছি যে US, UK, আপনারা বোধহয় নাম শুনেছেন যে সেখানে চেইন গ্যাংয়ের কথা বলা হয়, যে মানুষকে মানে এই যে হোল US UK বড় বড় যে রোড, রাস্তাঘাট, এগুলো কিন্তু সব কারাগারের বন্দীরাই কিন্তু তারা দে ডেভেলপড। সো বাংলাদেশে কিন্তু ওই রকম ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা নাই যে হচ্ছে, এবং সেখানে আরও যেটা হয় যে কারাগারগুলোকে হচ্ছে প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয়। সো প্রাইভেট সেক্টরের মানুষজন হচ্ছে দে ইউজ টু হ্যান্ডেল দোজ প্রিজনস। সো বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে কিন্তু এখানে ফিজিবিলিটির কোশ্চেন আছে, এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু আছে, দেয়ার আর সো মেনি ইস্যুস। তো বাংলাদেশে যেটা সীমিত পরিসরে আমরা দেখি যে উইদিন দ্য প্রিজন ইয়ার্ড যে ছোটোখাটো কিছু আপনার হচ্ছে এই যে সেলাই থেকে শুরু করে ছোটোখাটো যে জিনিসগুলা, আই থিঙ্ক এটা আমাদেরকে এই সময় এসে উই নিড টু রিথিঙ্ক অ্যাবাউট দিস হোল প্র্যাকটিস, যে সেখানে এই যে মানুষগুলো আছে, হাউ দে মে এঙ্গেজ উইথ প্রপার এমপ্লয়মেন্ট প্র্যাকটিস, যে এটাকে বড় পরিসরে এসে এটাকে কি একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সঙ্গে একটা কোলাবোরেশন, কোঅপারেশন, এখানে গভর্নমেন্টের বিষয় আছে, এখানে পলিসি মেকিংয়ের বিষয় আছে, এখানে আইনের বিষয় আছে। সো এই যে একটা বিশাল জনগোষ্ঠী,
আমি জানি যে দেয়ার আর সাম মানে বাংলাদেশের স্ট্রাকচারাল লিমিটেশনস, যেটা আমরা অনেকেই জানি বা দেখেছি, যে স্ট্রাকচারাল লিমিটেশনগুলোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশে কিন্তু খুব কম সময়ের জন্য মানুষ কারাগারে যায় আবার চলে আসে। তো মানে বাংলাদেশে এখন যেটা বলা হচ্ছে প্রায় ৭৫,০০০-এর মধ্যে মেবি স্যার বলছিলেন যে 1/3 যারা হচ্ছে কনভিক্টেড, তো তারা জানে যে দে উইল বি কিন্তু বাকিরা এই যে ৮ লাখ বছরের যাচ্ছে আসতেছে, দে আর মানে ফর দ্যাম ইটস এ কাইন্ড অফ প্রিকারিয়াস। সো যারা হচ্ছে আই থিঙ্ক এই যে এটা নিয়ে হচ্ছে স্টাডি করা, মোর স্টাডি, উই নিড মোর, এটা নিয়ে আনফোল্ড করা উচিত যে হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি যে ডিফারেন্ট লেভেল অফ ইনমেটস, যে যারা হচ্ছে ফ্রি ট্রায়ালে আছেন বা যারা হচ্ছে কনভিক্টেড, তারা কিভাবে এই জায়গাগুলোর সঙ্গে এঙ্গেজ হতে পারেন এবং একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেল বা অন্যান্য জায়গায় এখানে কোঅপারেশন বা কোলাবোরেশনের স্কোপগুলো বিয়ন্ড দ্য প্রিজন ইয়ার্ড, এইটা নিয়ে আই থিঙ্ক এইটা নিয়ে হচ্ছে আমাদের এখানে পলিসি মেকিং থেকে শুরু করে অন্যান্য জায়গায় একটু আলাপ জরুরি। এইটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।